সালের 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হঠাৎ একটি সন্ত্রাসী ভারতের 26 জন পর্যটক প্রাণ হারায়। ভারত এর দায় সরাসরি পাকিস্তানের উপর দেয় এবং পাকিস্তানের বিরুদ্ধে এই ঘটনার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। এরপর 7 মে গভীর রাতে হঠাৎ পাকিস্তান ভূখণ্ডে ভারতের সামরিক বাহিনী অভিযান শুরু করে, যার নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। কিন্তু ভারত যে এরকম হঠকারিতা করবে তা আগে থেকেই জানতো পাকিস্তান, তাই তারা ভারতকে মোকাবেলা করার জন্য আগাম সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিল। ভারতের সাথে পাকিস্তানের হওয়া 1948 সালের যুদ্ধে পাকিস্তানের দখল করে নেওয়া আজাদ কাশ্মীর অংশে কিছু বোমা নিক্ষেপ করে ভারত, কিন্তু ভারতের বিমান বাহিনীর যুদ্ধ বিমান পাকিস্তানের আকাশ সীমায় অনুপ্রবেশ করার সাহস পায়নি। অথচ তারপরও পাকিস্তান বিমান বাহিনী পাকিস্তানে বসেই ভারতের অত্যাধুনিক 5টি যুদ্ধ বিমান মাটিতে নামিয়ে আনে। এগুলোর মধ্যে ছিল ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধ বিমান, রাশিয়ার তৈরি মিগ এসইউ যুদ্ধ বিমান। অপরদিকে ইসরায়েল থেকে ইরানের দূরত্ব সর্বনিম্ন 1500 কিলোমিটার থেকে সর্বোচ্চ 2000 কিলোমিটার। মাঝখানে জর্ডান, সিরিয়া, ইরাক এই তিনটি দেশের আকাশ সীমা ব্যবহার করে 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইসরায়েল নির্বিঘ্নে ইরানে ঢুকে বিমান দিয়ে নিখুঁত লক্ষ্যবস্তুতে বোমা ফেলে চলে যায়। কিন্তু ইরানের রাডারে ইসরায়েলের কোনো বিমান কখনো ধরা পড়ে না, আবার ইরান কখনো ইসরায়েলে ঢুকে বিমান আক্রমণ করতে পারে না। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং এ ইরানের সামরিক বাহিনী বরাবরই শীর্ষ 20টি দেশের মধ্যে থাকে। অথচ কাতার, ওমান, কুয়েত, আরব আমিরাত অনেক দেশ ইরানের থেকে সামরিক শক্তিতে পিছিয়ে থাকার পরও তারা তাদের আকাশকে সুরক্ষিত রাখতে পারে। তাদের আকাশে কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন ঢোকা মাত্রই তারা সেটা ভূপাতিত করে ফেলে। তার মানে কি ইরানের কোনো বিমান শক্তি নেই, নাকি কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই? তারা কি চাইলে তাদের আকাশ সীমা সুরক্ষিত রাখতে পারে না? এই সমস্ত বিষয়ে আলোচনা করা হবে আজকের এই পর্বে। সুতরাং আপনি যদি এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর এই ভিডিওটি যদি ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকেন তাহলে এখনই ফলো বাটনে প্রেস করে দিন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। 60-70 দশকের দিকে ইরানের সামরিক বাহিনী ও বর্তমান সামরিক বাহিনীর মাঝে অনেক পার্থক্য রয়েছে। যেহেতু 60-70-এর দশকে ইরানে ছিল শাহের শাসন, সেহেতু তখন থেকে ইরান ছিল মধ্যপ্রাচ্যে সামরিক পরাশক্তি। শাহ যেহেতু পশ্চিমাদের হাতের পুতুল, তাই শাহের প্রশাসন অনায়াসেই পশ্চিমা বিশ্বের কাছ থেকে অত্যাধুনিক সব যুদ্ধ বিমান ও আধুনিক অস্ত্র সরঞ্জাম ক্রয় করতে পারত বিনা বাধায়। তা আবার পশ্চিমারা ইরানের কাছে বিক্রি করত ওই অঞ্চলে ইসরায়েল বিরোধী অন্য দেশগুলোকে চাপে রাখার জন্য। তৎকালীন আমলে ইরানের বিমান বাহিনীতে ছিল F-14 যুদ্ধ বিমান, যা ছিল ওই আমলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমানগুলোর মধ্যে অন্যতম। তাছাড়া ইরানের সামরিক বাহিনী ছিল অত্যাধুনিক ট্যাঙ্ক, যুদ্ধাস্ত্র, সামরিক শক্তিতে সজ্জিত। কিন্তু 1979 সালের পর পরিস্থিতি সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। ইরানে আমেরিকা বিরোধী ইমাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি সরকার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে। তিনি ইউরোপ, আমেরিকার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে শাহ সরকার যে স্বীকৃতি দিয়েছিল তা ফিরিয়ে নেয় ইরান। আমেরিকায় থাকা ইরানের রাষ্ট্রীয় অর্থ জব্দ করে আমেরিকা। জবাবে ইরানে থাকা আমেরিকান দূতাবাসের আমেরিকানদের গ্রেপ্তার করে ইরানের সরকার। ইরানের সাথে ক্রমেই উত্তপ্ত হতে থাকে পশ্চিমাদের সম্পর্ক। শাহ আমলের সবকিছু বাদ দিয়ে ইরানকে নতুন করে ঢেলে সাজাতে থাকে রুহুল্লাহ খোমেনি সরকার। নতুন সরকার অনেক কিছুতে সংস্কার আনতে থাকে, জনমনে ধর্মীয় প্রভাব বাড়তে থাকে। ইরান ক্রমেই চীন ও রাশিয়ার দিকে ঝুঁকে পড়ে। বিমান বাহিনীর দিকে তারা গুরুত্ব কমিয়ে দিয়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন শিল্পে ব্যাপক বিনিয়োগ করতে শুরু করে। ইরানে যখন আমেরিকাপন্থী সরকারকে উৎখাত করে জনগণের সরকার ইরানের ক্ষমতায় চলে আসে, তখন থেকেই পশ্চিমারা ইরানের উপর কঠোর অবরোধ আরোপ করতে থাকে। ফলে ইরানের বিশ্বের সাথে বাণিজ্য করার পথ একদম বন্ধ হয়ে যায়। পশ্চিমাদের কাছ থেকে পূর্বে কেনা কোনো অস্ত্র আর নতুন করে আপডেট করার জন্য যন্ত্রাংশ কিনতে পারে না তারা। এর বিকল্প হিসেবে তারা চীন, রাশিয়া থেকে কিছু যন্ত্রাংশ কিনে কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করলেও তা আধুনিক মানের হয় না। আরবের অন্যান্য দেশ যেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় অনেক দূর এগিয়ে গেছে, সেখানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কিছুই নেই। যেহেতু ইরান নিষেধাজ্ঞার ফলে পশ্চিমাদের কাছ থেকে কোনো ধরনের আধুনিক অস্ত্র বা সামরিক সরঞ্জাম কিনতে পারে না, তাই তাদের উচিত এখন থেকে নিজেদের এই খাতে আরো বিনিয়োগ বাড়ানো, নতুন নতুন গবেষণা উদ্ভাবন করা। এখন পর্যন্ত আমেরিকার সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান হলো F-35, এরই রাশিয়ান মডেল হলো SU-57, চীনের হলো J-20। ইরানের উচিত রাশিয়ার এই যুদ্ধ বিমানগুলো পাওয়ার চেষ্টা করা, পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার জন্য রাশিয়ার S-400, 500 এগুলো ক্রয় করার দিকে মনোযোগ দেওয়া। পশ্চিমাদের কথা
কথা শুনলেই ভালো আর না শুনলে খারাপ, এই নীতি থেকে বের হয়ে আসতে না পারলে আমেরিকার মোড়লগিরি হয়তো বেশি দিন স্থায়ী হবে না। কারণ শুধুমাত্র পেশি শক্তি প্রয়োগ করে বিশ্বের 800 কোটি জনগণকে শাসন করতে গেলে সেই জনগণ একসময় বিদ্রোহ করে। আর আমরা এরই মধ্যে দেখতে পেয়েছি ইংল্যান্ড, জাপান সহ অনেক দেশ আমেরিকার কথা শুনতে অস্বীকৃতি জানিয়েছে। এরকম চলতে থাকলে যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব একসময় হুমকির মুখে পড়বে। তাই আমরা চাই যুক্তরাষ্ট্র এসব নীতি থেকে বের হয়ে সবার জন্য একই নীতি গ্রহণ করুক। সেই প্রত্যাশা রেখে আজকের এই পর্ব এখানেই শেষ করছি। আর আপনাদের যদি এই পর্ব নিয়ে কোনো ধরনের মতামত বা মন্তব্য থাকে তাহলে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।